দর্শক, শুরু হলো সব খবরের আয়োজন যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ রেজা। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে হাসপাতালের ভবনটি চিকিৎসার কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক নার্সদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। বিকেলে সচিবালয়ে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিদ্যমান প্রশাসনিক দায়িত্বরতরা হাসপাতাল পরিচালনার প্রাথমিক শর্তগুলো পালনে সক্ষম ছিলেন না। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের অবহেলার কারণেই হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়েছে বলে তদন্তে প্রমাণিত হয়েছে। জানিয়েছেন, হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক না থাকা, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বিদ্যমান আইনে যে শাস্তি রয়েছে হাসপাতালের বিরুদ্ধে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, রোববারের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার। 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বিদ্যমান আইনে যেই শাস্তি দেওয়া যায় আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। সেগুলি আমরা আইন দেখে আইনানুগ ব্যবস্থা নেব। রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছবো ইনশাআল্লাহ। আপনারা সন্ধ্যার মধ্যে জানতে পারবেন। আগামী 7 জুন দেওয়া হবে রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়। অভিযোগ গঠনের 4 দিনের মধ্যে আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই তারিখ ধার্য করা হয়। রায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছে। তবে আসামি পক্ষের আইনজীবী খালাস চেয়েছেন তার মক্কেলদের। বৃহস্পতিবার রামিসা হত্যা মামলার বিচারের শেষ ধাপে শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন। রাষ্ট্র ও আসামিপক্ষ নিজ নিজ দাবির সপক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরেন আদালতে। যুক্তিতর্কে রামিসা হত্যায় সর্বোচ্চ সাজার বিধান আইনি নজির উপস্থাপন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 16 জনের জবানবন্দিতে অকাট্য তথ্য প্রমাণ দেয়া হয়েছে। আসামি নিজ মুখে প্রকাশ্য দোষ স্বীকার করায় অভিযোগ এরই মধ্যে প্রমাণিত হয়েছে। পরে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমাদের প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিয়ার পানিশমেন্ট বলতে দুটো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড। এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে। তবে রাষ্ট্র নিযুক্ত 2 আসামির আইনজীবী তার যুক্তিতর্কে বলেন, মৃত্যুদণ্ডের ধারা প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ, তাই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রার্থনা করেন আসামিপক্ষ। বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক। অভিযোগ গঠনের 4 দিনের মধ্যেই শেষ হলো রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। আগামী 7 জুন মামলার রায় ঘোষণা করবেন আদালত। সেদিনই জানা যাবে নির্মমভাবে রামিসাকে হত্যার দায়ে সোহেল রানা ও তার স্ত্রীর সাজা কি হচ্ছে। অভিযোগ গঠনের 4 দিনের মধ্যেই শেষ হলো রামিসা হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম। আগামী 7 জুন এ মামলার রায় ঘোষণা করবেন আদালত। আইনজীবীরা বলছেন, শুধু রামিসাই নয়, রামিসার মতো এমন হত্যাকাণ্ডের বিচার দ্রুত যেন শেষ করে সরকার। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মিরপুরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় চার্জশিটে উল্লেখিত আসামিদের বাইরে তৃতীয় কারো সংশ্লিষ্টতা পায়নি তদন্ত সংস্থা। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। গত 1 মাসে 658 জন চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধে মোট 2048 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রামিসা হত্যা এবং ধর্ষণের যে আসামি, তারা যে অন্য ব্যক্তির নাম বলার চেষ্টা করেছে বা বলেছে, তো এটি আসলে আমাদের যে ধারণা যে এটা আসলে বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করার জন্য তারা হয়তো বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়েছে। আমাদের তদন্তে তৃতীয় যাদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি তাদের বাইরে আর কারো ইমপ্লিকেশন বা জড়িত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ হবে রেকর্ড সর্বোচ্চ টাকার অঙ্কে, যা 1,23,000 কোটি টাকা। জিডিপির 2%।
দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, পর্যায়ক্রমে এ খাতে জিডিপির 5% বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। অন্য এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিশুদের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। বলেছেন, আগামী 1 বছরের মধ্যে শিশুদের জন্য চালু করা হবে মিড ডে মিল। ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী যে কোনো দেশের শিক্ষা খাতে বরাদ্দ থাকা উচিত মোট জিডিপির 4 থেকে 6%। কিন্তু বিশ্বব্যাংকের তথ্য মতে এ খাতে ব্যয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর মধ্যে 13তম অবস্থানে। শিক্ষা খাতের এই বরাদ্দকে 5% নিয়ে যাওয়ার পরিকল্পনা বর্তমান সরকারের, তবে তা বাড়ানো হবে পর্যায়ক্রমে। এবারের বাজেটে যার প্রতিফলন দেখা যাবে বলছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার সার্বিক অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, এবারের বাজেটেই এ খাতে দেয়া হবে সর্বোচ্চ বরাদ্দ। আমরা এবার 2% জিডিপি নিচ্ছি, যেটা বাংলাদেশের প্রথম। কত হবে মোটামুটি? 1,23,000 কোটি টাকা। উনি তো বলেছেন পর্যায়ক্রমে উনি 5% বাড়াবেন। সেই জায়গায় আমরা এবছর আমরা 2% পর্যন্ত পেয়েছি। আমরা চেয়েছিলাম 3.5, তিনি বলেছেন আস্তে আস্তে আপনার প্রজেক্ট তৈরি করেন, এবং সেই জায়গায় তিনি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা দিচ্ছেন শিক্ষক, টিচার্স ট্রেনিং এবং শিক্ষার মান উন্নয়ন কীভাবে হবে। এর আগে দিনের শুরুতে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী জানান, 1 বছরের মধ্যে শিশুদের জন্য মিড ডে মিল কর্মসূচি চালু করা হবে। আপনারা আগামী 2 মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করছি। মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যা হবে আনন্দময়, সৃজনশীল ও মূল্যবোধ ভিত্তিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থা চান যেখানে আনন্দময় ব্যবস্থা তৈরি হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যেখানে কেউ বাংলা এবং ইংরেজির পাশাপাশি ফ্রান্স, ইটালি বা জার্মানির ভাষা শিখবে। ক্রীড়া ও সংস্কৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সুনাগরিক, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বাড়ছে না নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুৎ বিল। লাইফলাইনে 50 এবং আবাসিকে 75 ইউনিট পর্যন্ত ব্যবহার করলে বহাল থাকবে আগের দাম। বিদ্যুৎ বিভাগের অনুরোধের পর এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। এর ফলে বাড়তি বিলের ঝক্কি নিতে হবে না নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত গ্রাহকদের। সাধারণত যারা একটি ফ্যান ও সর্বোচ্চ 2টি বাতি ব্যবহার করেন। এর আগে গণশুনানিতে এই শ্রেণীর জন্য বিদ্যুতের বিল না বাড়ানোর প্রস্তাব করেছিল PTB। যদিও পল্লী বিদ্যুতের দাবির প্রেক্ষিতে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য 15% দাম বাড়ায় BERC। পরে বৃহস্পতিবার এক চিঠিতে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নতুন দরে নিম্ন আয়ের মানুষের ব্যয় অনেক বেড়ে যাবে। সেই প্রেক্ষিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে BERC। জুন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। মূলত এটা তো জনস্বার্থে, যেহেতু সরকার চাচ্ছে, কোম্পানিগুলি চাচ্ছে যাতে লাইফলাইন এবং ফার্স্ট ধাপ যেন না বাড়ে, সেহেতু এটা জনগণের পক্ষে যাচ্ছে, সেহেতু আমরা করে দিচ্ছি। জুন থেকে বলতেছি। দর্শক, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিরোধী দল জামায়াতে ইসলামী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। এইদিকে একটি পদক্ষেপ না নিয়ে আপনারা সাধারণ গরিবের উপরে আপনি বড়ার উপরে খাড়ার ঘা দিচ্ছেন। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা তাই নিন্দা জানাতে চাই। বিদ্যুতের দাম বাড়লে শিল্প, বাণিজ্য, ব্যবসা, জনজীবনে নাবিশ্বাস উঠবে। একের পর এক 2 বছরের মধ্যে আপনি দাম বাড়াবেন না কথা দিলেন, 3 মাসের মধ্যেই দাম বাড়ালেন। সামনের 5 বছরে জনগণের রক্ত চুষে আপনারা হয়তো খেয়ে ফেলবেন। সে ব্যাপারে জনগণ কিন্তু আতঙ্কিত। অবিলম্বে সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। আসল কাজ করতে পারেন না। ব্যাংকের গ্রাহকরা যদি ব্যাংক রক্ষার জন্য আন্দোলন করে, সেখানে আপনি গুলি চালাতে পারেন, রক্তাক্ত করতে পারেন। দুর্নীতিবাজ, ঋণ খেলাপিকে আপনি চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন, জনগণের দুর্ভোগ কমানোর কোনো পদক্ষেপ নিতে পারেন না। আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে এই সমস্ত গণবিরোধী পদক্ষেপ বন্ধ করার জন্য আবেদন জানাই। 7 তারিখে সংসদ অধিবেশন বসবে, বাজেট পাস হবে। উচিত ছিল বিদ্যুতের মূল্য বৃদ্ধির কি প্রয়োজন,
IMF এর সাথে চুক্তি করে আপনি কি শর্ত দিয়েছেন? অর্থমন্ত্রীর পার্লামেন্টে জনগণের প্রতিনিধিদের সামনে এগুলো নিয়ে আলোচনা করা। আপনি পার্লামেন্টে না তুলে সংসদের আগেই আপনি গতকালকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত দিলেন। এটা জাতীয় সংসদকে, জনমতকে অস্বীকার করা, জনগণের প্রতিনিধিদের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন আপনি। যেমন আপনি জুলাই সনদকে মানেন না, গণভোটকে মানেন না, যেমনি আপনি ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, এশিয়ার বৃহত্তম ব্যাংক, আগে এসআলম গ্রুপ লুটপাট। দর্শক, আমরা ছিলাম জামাত নেতা মিয়া গোলাম পরোয়ারের বক্তব্যে। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বায়তুল মোকাররমে তিনি বক্তব্য রাখছিলেন। অর্থনীতির বেশ কিছু সূচকে ভালো অবস্থা দেখা যাচ্ছে, কিন্তু এর কোনোটিই স্থায়ী নয়। বিশেষ করে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের আসল চিত্র আড়াল করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় নতুন বিপদ আসছে মূল্যস্ফীতি নিয়ে, এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। গবেষকদের মতে যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করলেও দেশে শ্রমিক ইস্যুর স্থায়ী সমাধান হবে না। অর্থনীতিতে ভীষণ চাপ, মূল্যস্ফীতি উস্কে ছিল আগে থেকেই, সেই আগুনে ঘি ঢেলেছে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি। রাজস্ব থেকে খুব একটা আয় বাড়ছে না, বিদেশি ঋণের কিস্তির চাপ প্রতিনিয়ত বাড়ছে। এমন অবস্থায় বিশাল ঘাটতি রেখে বড় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে নতুন সরকার। তবে সিপিটি বলছে কাজটা সহজ হবে না, কেননা বিনিয়োগ পর্যাপ্ত নয়। নানা অনিশ্চয়তায় কাজ হারিয়েছেন বিপুল শ্রমিক, তার উপর মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারছে না মজুরি বৃদ্ধির হার। দেশের জ্বালানি দুর্বলতা স্পষ্ট করেছে মধ্যপ্রাচ্য সংকট। জ্বালানি নিরাপত্তাটাকে নিশ্চিত করার জন্য দেশীয় জ্বালানি উৎপাদন বৃদ্ধি এবং বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, জ্বালানি সরবরাহ ব্যবস্থা, শুধু জ্বালানি থাকলেও না, সেটা সরবরাহ ব্যবস্থাটা কিন্তু দক্ষতার সাথে করা এবং সেটার জন্য ডিজিটালাইজেশন করা প্রযুক্তির মাধ্যমে এবং সর্বোপরি শক্তিশালী অর্থনৈতিক নীতিটা গ্রহণ করা গুরুত্বপূর্ণ। সিপিটি বলছে কাগজে কলমে ব্যাংকে খেলাপি ঋণের হার 3% কমলেও প্রকৃত অর্থে উন্নতি হয়নি। পুরো তফসিল এবং রাইট অফের মাধ্যমে আসল ছবি ঢেকে রাখা হয়েছে। বেশিরভাগ ব্যাংকই তাদের প্রয়োজনীয় পরিমাণ যে প্রভিশন রাখা দরকার সেটা রাখতে পারছে না। যদিও কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে উন্নতি হলেও সম্পদের যে তাদের যে অ্যাসেট কোয়ালিটি, সেটার কিন্তু গুণগত মান উন্নতি হয় না। এ সময় যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রভাব নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে গবেষক বলেন, এই সুবাদে দেশের শ্রমিক অধিকার নিয়ে নতুন আলোচনা হবে। এই যে চুক্তি আমরা করেছি, এই চুক্তি অবশ্যই আমাদের এখন আবার আলোচনা করা দরকার, এক। এবং 2 নাম্বার হলো যে এই যে এখন যেটা করা হয়েছে এইটাও আমাদের আলাপ আলোচনা করা এবং কোন জায়গাটাতে আমরা কি করতে পারি এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আমাদের সহায়তা করতে পারে সেই লাইনে আলোচনা করা। সিপিটি বলছে অর্থনীতির নানা সংকটের মাঝে ইতিবাচক বার্তা দিচ্ছে রেমিটেন্সের বাড়তি গতি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনডিপির বাংলাদেশ অফিসের বিদায়ী আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে ইউএনডিপির কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্টেফান লিলার। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এটিও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়। দেশকে কারো শত্রু বানাতে চায় না বর্তমান সরকার, তবে থাকতে চায় আধিপত্যের বাইরে, প্রভাবমুক্ত। পিআইবি মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় এসব কথা জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, উদার গণতান্ত্রিক নীতির কারণেই সরকার পরিচালনায় বিএনপিকে বেছে নিয়েছিল জনগণ। এ সময় তথ্যমন্ত্রী বলেন, স্বার্থ সুরক্ষার মধ্য দিয়েই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেন ইতিহাসের অজানা এক অধ্যায়। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি চত্বরে এই প্রদর্শনীতে 1976 থেকে 1981 পর্যন্ত সংবাদপত্রে প্রকাশিত জিয়ার জীবন ও কর্মের নানা খবরে সেই ছাপ স্পষ্ট। পরে মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি শীর্ষক আলোচনা। আলোচকদের অভিমত, সাউথ সাউথ কোঅপারেশন কিংবা পূর্ব পশ্চিমের সঙ্গে তাঁর ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নতুনদের জন্য শিক্ষণীয়। সব মিলিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি একটি বহুমাত্রিক এবং ভারসাম্যপূর্ণ রূপ লাভ করে।
এই সামগ্রিক কূটনীতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ভৌগোলিক এবং সামুদ্রিক সীমানা সুরক্ষার প্রশ্নে তার নীতি। তিনি গেম মেকার ছিলেন। 26শে মার্চ এর ঘোষণা দেওয়ার কারণে আওয়ামী লীগ কেন আর কারো পক্ষেই মুক্তিযুদ্ধ থেকে পিছিয়ে যাওয়া অসম্ভব হয়ে গিয়েছিল। আমরা যেই জালের মধ্যে আবদ্ধ ছিলাম, যেই অন্ধকারের মধ্যে আবদ্ধ ছিলাম, সেখান থেকে জেনারেল জিয়া আমাদেরকে বের করে নিয়ে আসতে পারবে। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার প্রধানও জিয়ার পথ ধরে হাঁটছেন। বাংলাদেশকে কারো শত্রু বানাতে চাননি, তিনি সবার সঙ্গে মিত্রতা সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছেন। যে সমস্ত প্রভাবের বাইরে, আধিপত্যের বাইরে কি আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, সেই বিষয়টা দেখতে চাই বাংলাদেশের মানুষ। কোনোটাতে আমরা ওইভাবে যেতে চাই না, কারো কাছেই যেতে চাই না, আমরা আমাদের মতো করে আমরা দাঁড়াতে চাই। আমদানির উৎস চীন, ভারত, রপ্তানির ডেস্টিনেশন ইউরোপ, আমেরিকা, এবং আমার রেমিটেন্সের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, এবং আমার বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপত্তা হচ্ছে যেখান থেকে আমি জ্বালানি আমদানি করি, মধ্যপ্রাচ্য, বিশেষ করে কাতার। অন্যদিকে হচ্ছে আপনার রাশিয়ার $1 বিলিয়ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট। আমাকে এমন একটা নীতি বের করতে হবে এই সমস্ত কম্পোনেন্টকে আমি যাতে অ্যাসেম্বল করতে পারি। এই কম্পোনেন্টগুলিকে অ্যাসেম্বল করতেই আমরা বাধ্য। বিএনপি মহাসচিব জানান, নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর জয়ের বিষয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা থাকলেও দেশের মানুষ ভুল করেনি। হাই উঠে গিয়েছিল যেখানে জামায়াতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল মিডিয়াতে, ঠিক না? অথচ দেখে মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে নিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। জাতীয়তাবাদ ও সবার আগে বাংলাদেশ নীতিকে গুরুত্ব দিলেই দেশ ও জনগণ উপকৃত হবে বলে মনে করেন আলোচকরা। বিএনপির এমনই একটি কপাল যে এটা যখনই ক্ষমতায় আসে তখনই কিছু না কিছু সে সময় ঘটে বা তার আগে ঘটে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 24 ঘন্টায় 10টি বর্ডার এলাকায় এই অপচেষ্টা রুখে দেওয়ার কথা জানিয়েছে বিজিবি। সজাগ রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারাও। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন ও দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যে কোনো পুশিন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকা। বিএসএফের ঠেলে দেয়া নারী শিশুসহ 28 জনের অবস্থান সীমান্তের শূন্যরেখায়। বিজিবি ও স্থানীয়রা জানায়, গভীর রাতে 28 জনকে বাংলাদেশ ভূখণ্ডের দিকে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবির টহল দল। বিজিবির কঠোর অবস্থানের কারণে ঠেলে পাঠানো 28 জন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারেনি। বিএসএফ কর্তৃক 28 জনকে পুশিন করার চেষ্টা করেছে আমাদের এই এলাকায়। আমরা বিজিবি স্থানীয় জনগণকে নিয়ে তাদের এই পুশিন প্রচেষ্টা ব্যাহত করেছি এবং এই মুহূর্তে তারা এই ভারতের অভ্যন্তরে জিরো লাইনের ভারতের দিকে তারা অবস্থান করছে। বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, পুশিন করা কাউকেই কোনোভাবেই বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে দেয়া হবে না। আমরা অলরেডি বিএসএফ কমান্ডারের সাথে মিটিং করেছি। ফ্ল্যাগ মিটিং করার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার একটা সলিউশন আমাদেরকে অতি শীঘ্র জানাবে। আমরা এই ধরনের বিএসএফ এর যে কোনো ধরনের পুশিন স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব। এদিকে বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 24 ঘন্টায় ঝিনাইদহ, যশোর, জয়পুরহাট সহ বিভিন্ন সীমান্তে বিএসএফের 10টি পুশিনের অপচেষ্টা প্রতিহত করা হয়েছে। এছাড়া পুশিনের উদ্দেশ্যে আরও কয়েকটি সীমান্তে কিছু সংখ্যক মানুষকে জড়ো করার তথ্য মেলায় সেসব বর্ডারে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গুজবে কান দিবেন না, যদি কোনো সন্দেহজনক। জাহিদ হাসান, যমুনা নিউজ। দেশের 40টিরও বেশি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সকাল থেকেই কাঠফাটা রোদের তীব্রতা, কিন্তু তাপমাত্রা অনুযায়ী গরম অনুভূত হচ্ছে কয়েক গুণ বেশি। সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ সহজে বাড়ির বাইরে বের হচ্ছে না। অসুস্থতা এড়াতে বেশি করে পানি পান ও ছায়ায় অবস্থানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারপরও রেহাই মিলছে না। হাসপাতালগুলোয় এরই মধ্যে বেড়েছে তাপদাহে অসুস্থ রোগীর সংখ্যা।
মানুষ শ্বাস আছে গরমে গরমে দেখেন বাজার করতে যাই পুরা ঘাইমে গেছে কঠিন রোদ গরমে মানুষের খুব দুর্ভোগ মানুষের ক্লান্ত হয়ে যাচ্ছে মানুষ কর্ম করতে পারছে না গরমে কাজ করতে খুব একটু কষ্টই হচ্ছে রোদ গরম বেশি হলে তো একটু কষ্টই হয় আজকের পর থেকে দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ কমে যেতে পারে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক দুপুরে ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক আরও জানিয়েছেন বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি ও বাতাসের গতিবেগ কমে থাকায় বৃষ্টি হওয়ার পরও তীব্র গরম অনুভূত হবে বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে তবে আজকের পর থেকেই সর্বোচ্চ তাপমাত্রা বহুলাংশে কমে যাবে এবং বিদ্যমান যে তাপপ্রবাহ দেশের বহুলাংশেই এই তাপপ্রবাহ এবং গরমের যে অনুভূতির তীব্রতা অনেকটাই কমে যাবে হামা উপসর্গে গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 4 জনের নতুন রোগী শনাক্ত হয়েছে 1205 জন প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে মৃত্যু হলো 63 জনের জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 57 জন মোট চিকিৎসাধীন 276 জন ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 25 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 36 জন হাসপাতালটিতে হামা উপসর্গ নিয়ে ভর্তি আছেন 93 জন এছাড়া বরিশাল রাজশাহী চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের আমরা শহীদ শামসুদ্দিন হাসপাতালে আসছি চিকিৎসা নিতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি এখন একটু সুস্থর দিকে আছে হামর টিকা দিছি বলতে আমার স্কুল স্মরণ নাই স্কুলও টিকা দিছে স্কুলে কি টিকা দিছে তা আমি জানি আমাদের হাসপাতালে বা ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে আমি বলবো রোগী ভর্তির হার আমরা বল কিছুটা ঊর্ধ্বমুখী ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলমান বা যারা বাদ পড়েছে শিশু তাদেরকেও নিকটস্থ রুটিন পিআই টিকাদান কেন্দ্রে তাদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান আছে আমরা আশা করছি অল্প কয়েকদিনের ভিতরেই সেটা কমে আসবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 27টি এলাকাকে অধিক ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তাই আগামী 7 জুন থেকে মশা নিধনে চালানো হবে বিশেষ অভিযান আজ নগর ভবনে এডিস মশা লার্ভার চিহ্নিত সংক্রান্ত জরিপের ফল প্রকাশ ও কর্মপরিকল্পনা তুলে ধরার সময় এসব কথা জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশে সাধারণত বর্ষা মৌসুম জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকে সবচেয়ে বেশি তবে জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার ব্যাপক তারতম্যের কারণে এখন মে থেকে দেখা যায় ডেঙ্গুর প্রকোপ বাড়ি গ্যারেজ কিংবা বদ্ধ জায়গায় আনাচে কানাচে পানি জমে থাকায় এডিস মশার লার্ভা তৈরি হওয়ায় বাড়ে ডেঙ্গু কয়েক বছরের ধারাবাহিকতায় মশাবাহিত এই ভাইরাসের প্রকোপ ভাবিয়ে তুলেছে সরকারকে যার ফলশ্রুতিতে 12 থেকে 23 মে এডিস মশার লার্ভার উপর এলাকাভিত্তিক জরিপ চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বৃহস্পতিবার নগর ভবনে এ সংক্রান্ত জরিপের ফল প্রকাশ ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয় জানানো হয় 27টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার কথা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 63টি ওয়ার্ডে মশার ঘনত্ব নির্দিষ্ট সূচকের চেয়ে বেশি যা ডেঙ্গু রোগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এর মধ্যে এডিস মশার লার্ভার ঘনত্ব অনুযায়ী 27টি ওয়ার্ডের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে জরিপে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আগামী 6 জুন 2026 খ্রিস্টাব্দে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনমূলক র্যালি অনুষ্ঠিত হবে ডিএসসিসির প্রশাসক জানান আগামী 7 জুন থেকে অধিক ঝুঁকিপূর্ণ 27টি ওয়ার্ডে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালানো হবে এছাড়া হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগীদের জন্য 10% বেড রিজার্ভ রাখতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় 7 জুন 2026 তারিখ হতে ডেঙ্গুর অধিক ঝুঁকিপূর্ণ 27টি ওয়ার্ডে স্বাস্থ্য বিভাগ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে 5 দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব এ সময় মশার ওষুধ কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক জানান সিটি কর্পোরেশন নয় এ দায়িত্ব মন্ত্রণালয়ের ওষুধ সিটি কর্পোরেশন তার নিজের ইচ্ছায় কিনতে পারে না সেগুলো কীটতত্ত্ববিদ যারা আছে তাদের সার্টিফিকেটের উপরে ভিত্তি করে সেগুলোকে কেনা হয় এগুলো আমাদের মন্ত্রণালয় থেকেও করা হয়েছে আমরাও করেছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় করেছে এবং এটা প্রমাণিত হয়েছে যে এটা এফেক্টিভ পরে গরমে সুরক্ষা দেওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের হাতে ছাতা ও হাত পাখা তুলে দেওয়া হয় লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় 1.5 মাসের মধ্যে আসছে বিশেষজ্ঞ রিপোর্ট। এমনটাই জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দ্রুত অগ্রগতির আশ্বাস দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিশেষজ্ঞদের কাজ শুরু হয়েছে এবং 8 সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। সরকার বলছে, তিস্তার পানি সংরক্ষণ, ব্যারেজ উন্নয়ন এবং নদী ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞ প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। রিপোর্ট দিবে আমাদেরকে স্বল্প সময়ের মধ্যে। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা নিয়ে আবার বসবো। তিস্তা মহাপরিকল্পনা আমাদের যে কাজটি সম্পন্ন করা দরকার খুব দ্রুততম সময়ের মধ্যে কবে নাগাদ করতে পারবো, সেই হিসাবে আমরা আজকে এই মিটিংটা করে খুব পজিটিভলি জনস্বার্থে যা দরকার তিস্তা পাড়ের যারা বসবাস করেন তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। চলতি বছরের ডিসেম্বরেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন হবে। সে লক্ষ্যেই জুলাইয়ের মধ্যে জাপানের সাথে গ্রাউন্ড হ্যান্ডেলিং বিষয়ক চুক্তি হচ্ছে। সকালে সচিবালয়ে এসব তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সংবাদ সম্মেলনে হাজিদের লাগেজ কাটার খবরটি অসত্য দাবি করেন তিনি। জানান, প্রয়োজনের তাগিদেই 14টি বোয়িং কেনা হচ্ছে। মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন 419 জন হাজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় এর মধ্যে 150 জনের লাগেজই মেলে কাটা অবস্থায়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এক হাজি। এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং টিম। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করেও অভিযোগের সত্যতা পায়নি কমিটি। সকালে সচিবালয়ে বিমান প্রতিমন্ত্রী দাবি করেন, তদন্তে ক্ষতিগ্রস্ত অবস্থায় মিলেছে 21টি লাগেজ। তবে সেসব দেশে নয়, বরং সৌদি বিমানবন্দরেই কাটাছেঁড়া হয়েছে। 4-5টা লাগেজ কাটা ছিল, ড্যামেজ ছিল 21টি টোটাল। এবং এটা আমাদের এখান থেকে যে হয় নাই তার ভিডিও চিত্র যদি আপনারা দেখতে চান, আমরা 3 মিনিটের একটা ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। জমজমের পানি, তারপরে আপনার না খাদ্য সামগ্রী এবং টাকা পয়সা অনেকেই লাগেজের ভিতরে দিয়ে দেয়, যেটা সেখানেই যেখানে চেক ইন করা হয় স্ক্যানিংয়ে ধরা পড়লে সেখানেই সেটাকে দেখা হয়, খুলে দেখা হয় অথবা ছিঁড়ে দেখা হয়। প্রতিমন্ত্রী জানান, 19 জুলাইয়ের মধ্যে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে জাপানের সাথে চুক্তি হওয়ার কথা। সেটি হলে আগামী 16 ডিসেম্বর উদ্বোধন হতে পারে 3rd টার্মিনাল। যদি আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারি, ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে আমরা যেটা ধারণা করছি যে 16 ডিসেম্বরে আমরা 3rd টার্মিনাল উদ্বোধন করতে পারবো। এ সময় যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং কেনার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। 2031-এ আমাদের প্রথমটা পাবো এবং এখন যদি আমরা না করতাম তাহলে বিমানের দামটা আরো বেড়ে যেত। সংবাদ সম্মেলনে অনিয়ম, দুর্নীতি এবং মিসহ্যান্ডলিং বন্ধে বিমানকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। আপনাদের সহযোগিতার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ দেখায় বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আইনমন্ত্রী বলেছেন, স্বাধীনতার পর দেশের রাজনৈতিক অস্থিরতার সময়ে জিয়াউর রহমান রাষ্ট্রকে স্থিতিশীলতার পথে নিয়ে আসেন। গণতন্ত্র ও সাংবিধানিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের স্বার্থে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি। যদি এই বাংলাদেশের ভবিষ্যৎকে আমরা উজ্জ্বল সমুজ্জ্বল করে তুলতে চাই, তাহলে আমাদের মুক্তির একমাত্র পথ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ। যদি আমরা সেই পথ ধরে হাঁটতে যেয়ে কোনো হোঁচট খাই, তারপরেও আমাদের সেই পথে হাঁটতে হবে।
দেশের কয়েকটি জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, যাত্রী নিতে সেখানে হঠাৎই ব্রেক করে অটোরিকশাটি। যাত্রীবাহী বাস ঠিক পেছনে থাকায় সময় মতো ব্রেক করতে পারেনি। পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে সামনের আরেকটি বাসের সাথে রিকশার ধাক্কা লাগে। 2 বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক ও এক যাত্রী। আহত 2 জনকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছে চালক। এদিকে পিরোজপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 2 জন। দুপুরে পিরোজপুর বরিশাল মহাসড়কের ডুমুরিতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া নাটোর, ঝিনাইদহ, মেহেরপুর ও দিনাজপুরের হিলিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 6 জনের। এবার ঈদুল আজহার আগে এবং পরে মিলিয়ে অর্থাৎ 21 মে থেকে 2 জুন পর্যন্ত দেশে 292টি দুর্ঘটনা ঘটেছে, যাতে নিহত হয়েছেন 281 জন। নিহতদের মধ্যে 34 জন নারী এবং শিশুর সংখ্যা 48। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, 292টি দুর্ঘটনার মধ্যে 141টি মোটরসাইকেলের দুর্ঘটনা, 13টি নৌপথ এবং 22টি রেলপথের দুর্ঘটনা। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ঢাকা বিভাগে 95টি দুর্ঘটনায় 101 জন নিহত হয়েছেন। আর সিলেট বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে, যেখানে 9টি দুর্ঘটনায় নিহত হয়েছেন মাত্র 7 জন। কক্সবাজারের ড্রেনের মাঝে কালভার্ট স্থাপনের সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 1 জন। সকালে ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত 2 শ্রমিকের নাম রাকিব ও ইলিয়াস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই শিভাসুর গবেষণা কেন্দ্রে ড্রেন ও কালভার্ট স্থাপনের কাজ চলছিল। বেলা 11টায় কালভার্ট সংস্কারের জন্য নিচে নেমে মাটি কাটছিলেন 3 জন শ্রমিক। এ সময় মাটির উপরের অংশে ধসে পড়লে 3 জনই মাথা চাপা পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা নোটিশ প্রত্যাহার সহ 6 দফা দাবি বাস্তবায়ন না হলে শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও একাডেমিক শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রামের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। সকল ইন্টার্ন চিকিৎসকরা এখানে একত্রিত হয়েছি। আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত নোটিশ প্রত্যাহার সহ 6 দফা দাবিতে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। তাদের দাবি, বিতর্কিত নোটিশের কারণে চিকিৎসা শিক্ষা ও ইন্টার্ন চিকিৎসকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত নোটিশ প্রত্যাহার সহ 6 দফা দাবি বাস্তবায়নের দাবি তাদের। 6টি দাবি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে মেনে নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। অন্যথায় চিকিৎসকগণ সর্বোত্তর কঠোর কর্মসূচির, জাতীয়ভাবে কঠোর কর্মসূচির আহ্বান জানাতে এবং উদ্যোগ গ্রহণ করতে আমরা বাধ্য হব। FCPSC করার পর 2 বছরের ট্রেনিংয়ে যদি আমাদেরকে উপজেলায় পাঠানো হয়, এখন উপজেলাগুলোর স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে ওইগুলোর অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা খাতেই কিছু কিছু বাজেট সংকোচন করা হবে। তো সেক্ষেত্রে বাজেট সংকোচনের ক্ষেত্রটা ওরা এইভাবে আমাদের বেতন ভাতার উপরে ঘা বসিয়ে করছে। এ সময় স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, BCS এর বয়সসীমা 34 বছরে উন্নীত করা এবং দেশের সব মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফি 1000 টাকায় নির্ধারণের দাবি জানান ইন্টার্ন চিকিৎসকরা। বাংলাদেশে 2025 সালে একটা আন্দোলনের মাধ্যমে হাইকোর্ট থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে MBBS এবং BDS ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি তাদের নামের সাথে ব্যবহার করতে পারবেন না। এই জিনিসটা যেন কঠোরভাবে বাস্তবায়ন করা হয়। সদ্য পাশ করা একজন ইন্টার্ন ডক্টর, তার পক্ষে সম্ভব না যে কোচিং ফিজ অ্যান্ড বাকি তার ফ্যামিলি ডিউটি পালন করার পর 11,000 দিয়ে এত বড় একটা কোর্সের জন্য জাস্ট এক্সাম দিবে। দাবি আদায় না হলে শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ডাক্তার মানে মনে করে হচ্ছে টাকার ঝুলি নিয়ে বসে আছে, কিন্তু যখন বিনা বেতনে চাকরি করতে যাবেন, আপনি খাবেন কি, আপনি সংসার চালাবেন কি দিয়ে, আপনি সমাজে চলবেন কি দিয়ে? তাহলে আমাদের কর্মসূচি, আমরা শনিবার থেকে যদি আমাদের দাবি মেনে না হয়, আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব। একাডেমিক শাটডাউন থাকবে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের ইমার্জেন্সি অফ থাকবে। বিক্ষোভ শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।
জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবারের পবিত্র ঈদুল আজহায় সারা দেশে মোট 93,65,418টি পশু কোরবানি হয়েছে, এমনটা জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ঢাকা বিভাগে সর্বাধিক 23,51,666টি পশু কোরবানি হয়েছে। উদ্ধৃত ছিল 29,66,000-এর বেশি পশু। মন্ত্রী জানিয়েছেন, দেশীয় খামারিদের উৎপাদন পশুর মাধ্যমেই কোরবানির চাহিদা পূরণ হয়েছে। এটি প্রমাণ করে প্রাণী সম্পদ উৎপাদনে আত্মনির্ভরশীল অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। সরকারের লক্ষ্য ছিল প্রান্তিক খামারিরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তিনি বলেন, সরকারের লক্ষ্য আগামীতে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রফতানি করা। মাংসের দাম না কমার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পশু খাদ্যের দাম বেশি হওয়ায় খামারিদের বেশি দামে বিক্রি করতে হয়। এবার কুরবানি হয়েছে, এর মধ্যে গরু মহিষ 48,458টি, ছাগল ও ভেড়া 45,02,233টি, অন্যান্য পশু 1,027টি। সবার জন্য নিরাপদ খাদ্য ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকারের জন্য কীটনাশক ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ শুরু করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসি সভাকক্ষে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির 90তম বিশেষ সভায় কথা বলেছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারে খাদ্যে বিষক্রিয়ায় ক্যান্সার, কিডনি, হার্ট সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। জানিয়েছেন, কীটনাশক আমদানি করার ক্ষেত্রে আগে থেকেই মান যাচাই করা হবে, বন্ধ করা হবে পরিবেশ ও খাদ্যের জন্য ক্ষতিকর কোনো কীটনাশক আমদানি। এছাড়া কীটনাশক বিক্রির ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। কীটনাশক ব্যবহারের ক্ষেত্রেও কৃষকদের সচেতনতা বাড়ানোর কাজ করবে সরকার। এগুলি থেকে কিভাবে কৃষকের বের করে আনা যায় এবং যেই বালাইনাশকগুলি ব্যবহার করা হয় ওইগুলি যেন অনেক ক্ষতিকারক কোনো বালাইনাশক না হয়, ওইটার ব্যাপারেও কন্ট্রোল করা হচ্ছে, যেটা ওয়েদারের জন্য, মাটির জন্য এবং হিউম্যান বডির জন্য অনেক বেশি ক্ষতিকারক। এই ধরনের গুলিও আমরা কিভাবে স্টপ করব ওই নিয়ে আলাপ আলোচনা। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 70 টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলিয়ান যুক্ত হল বাংলাদেশ নৌবাহিনীর বহরে। বৃহস্পতিবার নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে ক্রেনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, এই প্ল্যাটফর্ম দেশের জাহাজ নির্মাণ শিল্পে সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 45 মিটার দীর্ঘ এবং 70 টন উত্তোলন ক্ষমতা সম্পন্ন এই ফ্লোটিং ক্রেন জেটি ও সমুদ্রে অবস্থানের জাহাজের মেরামতের, রক্ষণাবেক্ষণ এবং ভারী যন্ত্রপাতি স্থানান্তরের কাজে ব্যবহৃত হবে। নৌবাহিনী প্রধান বলেন, নৌবাহিনীর তত্ত্বাবধানে শিপইয়ার্ডের সক্ষমতা বাড়াতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলছে। ভবিষ্যতে বড় আকারে স্টিল জাহাজ ও যুদ্ধ জাহাজ নির্মাণের সক্ষমতা অর্জনের লক্ষ্যে এই কাজ এগিয়ে নেওয়া হবে। বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক অপারেশনাল ও লজিস্টিক্স সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এই ক্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এর সংযোজনের মাধ্যমে নৌবাহিনীর জাহাজসমূহের মেরামত, উদ্ধার কার্যক্রম, ভারী যন্ত্রপাতি উত্তোলন, ডুবে যাওয়া নৌযান উদ্ধার এবং নৌঘাটিতে লোডিং আনলোডিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি আশাবাদী। তীব্র গরম ও ভ্যাবসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে দেশের বিভিন্ন স্থানে। দুপুরের পর থেকে খুলনা, দিনাজপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। প্রচণ্ড গরমের সাধারণ মানুষের যখন নাভিশ্বাস ওঠার উপক্রম, ঠিক তখনই এই বৃষ্টি জনজীবনে এনেছে প্রশান্তি। এই বৃষ্টিতে চারপাশে তপ্ত আবহাওয়া নিমিষেই শীতল হয়ে যায়। দীর্ঘদিনের গরমের পর হঠাৎ বৃষ্টি পেয়ে জনপদে নেমে আসে প্রশান্তির আমেজ। এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আজ থেকে পরবর্তী 48 ঘন্টায় দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। নারায়ণগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। দুপুরে প্রেস ক্লাবে চৌরঙ্গি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সাত্তার বলেন, সাইনবোর্ডের চৌরঙ্গি এলাকায় ফিলিং স্টেশনের জায়গা জোরপূর্বকভাবে দখলের চেষ্টা চলছে। এর পেছনে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। তার নির্দেশে একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে কয়েকদিন আগে জমিতে বেড়া দেওয়ারও চেষ্টা করে, সেই সাথে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।
দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। হাদি হত্যা সম্পর্কে বিস্ফোরক মন্তব্যের জেরে মামলা করা হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে। বুধবার রাষ্ট্রদ্রোহিতার জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করা হয় তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি। আশঙ্কা প্রকাশ করেন তার এই মন্তব্য আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান ক্ষুণ্ণ করার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের সাথে তৈরি করতে পারে কূটনৈতিক সংকট। মামলার বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছে নয়াদিল্লি। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একটা রাজনৈতিক হত্যা হাদি, তার হত্যা কিন্তু সেই দেশ করেনি, করেছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে। মণিপুর থেকে তাকে এসটিএফ ধরে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তাকে এখানে মানে হত্যা করা হয়, আর ওনাকে ফোন করে বলা হয় সেই কথা। তাই প্রতিবেশী দেশে যে রাজনৈতিক হত্যা হয়েছিল সেটা ভারত সরকারের সংগঠিত, স্বরাষ্ট্রমন্ত্রকের সংগঠিত হত্যা। এই বলেই উনি চুপ থাকেননি। উনি এরপরে এটাও বলে, আমার কাছে অনেক তথ্য আছে, অনেক কথা আছে, অনেক সিক্রেট আছে, আমাকে ফোন করে কি বলা হয়েছিল আমি সবটাই জানি, সবটাই বলে দিতে পারি, আমি তো তথ্য ভাণ্ডার, এখন বলবো না, আমি তো দেশকে ভালোবাসি বলে উনি রাজনৈতিক মতবাদ উস্কে দিয়ে কট্টর মৌলবাদী যারা বাংলাদেশে আছে তাদের মধ্যে উনি একটা প্রভোকেশন, দাঙ্গা সৃষ্টি করার মন্তব্য জুড়ে দিলেন। তিলে তিলে গড়ে তোলা নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব হারানোর দ্বারপ্রান্তে মমতা ব্যানার্জি। মাত্র 2 মাসের ব্যবধানে নাটকীয় পতনের মুখে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। তার দলেরই 58 বিধায়ক করেছেন বিদ্রোহ। মমতার পরিবর্তে বিরোধী দলীয় নেতা হিসেবে বেছে নিয়েছেন দল থেকে বহিষ্কৃত ঋতুব্রত ব্যানার্জিকে। এমনকি দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী ফিরহাদ হাকিমও কলকাতার মেয়রের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফলে টানা 15 বছর ক্ষমতার শিখরে থাকা এই নেত্রী ক্রমেই রাজনৈতিকভাবে নিঃসঙ্গ হয়ে পড়ছেন। 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উত্থানের শুরুটা আরও প্রায় 2 দশক আগে। প্রায় 4 যুগের রাজনৈতিক ক্যারিয়ারে এখনই সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। টানা 15 বছর রাজ্য ক্ষমতায় থাকার পর গত মাসে মুখ্যমন্ত্রীর গদি হারিয়েছেন এই তৃণমূল নেত্রী। এরপর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। সবশেষ নিজ দলের মধ্যে নজিরবিহীন এক বিদ্রোহের সাক্ষী হয়েছেন। মমতার পরিবর্তে দল থেকে বহিষ্কৃত ঋতব্রত ব্যানার্জিকে বিধানসভার বিরোধী দলীয় নেতা হিসেবে বেছে নিয়েছে দলের 80 বিধায়কের মধ্যে 58 জন। এরই মধ্যে বিদ্রোহীরা পাল্টা নেতৃত্ব কাঠামো তৈরি করে ফেলেছে। মমতার পক্ষ ত্যাগ করাদের মধ্যে রয়েছে অনেক মুসলিম এমএলএও। আখতারুজ্জামানকে চিফ হুইপ এবং জাভেদ খান, সন্দীপন শাহ সহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে দেয়া হয়েছে বিভিন্ন পদ। নিজের প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব হারানোর শঙ্কায় এখন মমতা। অস্থিরতার জেরে এর মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও এর অঙ্গ সংগঠনের সব কমিটি ভেঙে দিয়েছেন তিনি। এদিকে কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন মমতার বিশ্বস্ত রাজনৈতিক সঙ্গী ফিরহাদ হাকিম। তৃণমূলের এমন পরিস্থিতির জন্য অনেকেই দুষছেন অভিষেক ব্যানার্জির প্রভাবকে। দলে স্বৈরতন্ত্র চলছে এমন অভিযোগও করছেন বিদ্রোহীরা। গণতান্ত্রিক ব্যবস্থাকে অন্দর রেখে 60 আদমি মিলকর हम लोग এমন কোনো দলে থাকা উচিত নয় যেখানে স্বৈরাচার বিরাজ করে এবং গণতান্ত্রিক নীতির কোনো অস্তিত্ব নেই। আমরা তৃণমূল কংগ্রেসকে একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নিতে চাই যেখানে আমরা সম্মিলিতভাবে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করব। অভিষেক ব্যানার্জি কা কোই ভূমিকাই নেই रहेगी उनका साथ। আমাদের বিধায়ক দল ও দলীয় সংগঠনের সঙ্গে অভিষেক ব্যানার্জির বিন্দুমাত্র সম্পর্ক থাকবে না। বাংলার জনগণেরও তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। চোরদের যেভাবে পেটানো হয় তাকেও ঠিক সেভাবেই পেটানো হয়েছিল। নির্বাচনে ভরাডুবির পর নানামুখী চাপে যে অস্থিরতা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসে, সেটি আর সামলে উঠতে পারবেন কিনা মমতা, তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।